মাত্র $50 বাঁচাতে জ্যাক তার পরিবার নিয়ে ভাড়া করেছিল একটা পুরনো ফিশিং বোট। কিন্তু সেই বোটই তাদের এনে ফেললো এক জনমানবহীন দ্বীপে। আর যখন দুজন জেলে তাদের খুঁজে পেল, জ্যাক ভেবেছিল এবার হয়তো সবাই বেঁচে যাবে। কিন্তু তারা কি সত্যিই জ্যাকের পরিবারকে সাহায্য করতে এসেছিল, নাকি তাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল? চলুন শুরু করা যাক আজকের গল্প এক্সটর্শন। গল্পের শুরুতে জ্যাক তার স্ত্রী আর ছেলেকে নিয়ে ক্যারিবিয়ান সমুদ্রে ঘুরতে বের হয়। তাদের পরিকল্পনা ছিল উইকেন্ডটা সমুদ্রের সুন্দর পরিবেশে উপভোগ করে কাটাবে। কিন্তু জ্যাক তখনও জানতো না, মাত্র $50 বাঁচানোর জন্য যে সস্তা ফিশিং বোটটা সে ভাড়া করে নিয়েছে, সেটাই তাদের পুরো পরিবারকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দেবে। কিছুক্ষণ পর জ্যাকের স্ত্রী খেয়াল করে বোটটা অনেক দূর চলে এসেছে, এতটাই দূরে যে এখন আর তীরের কোনো বিল্ডিংই দেখা যাচ্ছে না। এতে তার মনে ভয় ঢুকে যায়। সে বারবার জ্যাককে বোট ঘুরিয়ে ফিরে যেতে বলে। জ্যাকও শেষ পর্যন্ত বোট ঘুরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তাদের ছেলে দূরে একটা ছোট্ট দ্বীপ দেখতে পায়। সে জ্যাককে জোর করতে থাকে। সে দ্বীপে গিয়ে একটু ঘুরে দেখতে চায়। জ্যাকের স্ত্রী প্রথমে একদম রাজি ছিল না, কিন্তু ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত তাকেও হার মানতে হয়। তারা বোট ঘুরিয়ে সেই নির্জন দ্বীপের দিকে এগিয়ে যায়। আর এই দ্বীপটাই হতে চলেছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। দ্বীপে পৌঁছানোর পর জ্যাক তার ছেলেকে নিয়ে চারপাশে ঘুরতে থাকে, ছোটখাটো কিছু জিনিস দেখতে থাকে, এমনকি কিছু স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে যাওয়ার কথাও ভাবতে থাকে। অন্যদিকে তার স্ত্রী সমুদ্র সৈকতে শুয়ে আরামে বই পড়ছিল। কিছু সময়ের জন্য আবারও মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনই আসল বিপদ সামনে আসে। বোটের ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। জ্যাক বারবার চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিল না। পেশায় জ্যাক একজন ডাক্তার, তাই মেশিন ঠিক করার ব্যাপারে তার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। তবে তার পর্যবেক্ষণ ক্ষমতা বেশ ভালো ছিল। সে লক্ষ্য করে বোটের ইঞ্জিনের গঠনটা অনেকটা তার বাড়ির ঘাস কাটার মেশিনের মতো। তখনই জ্যাক বুঝতে পারে সস্তায় বোট ভাড়া নেওয়াটা তার মোটেও উচিত হয়নি। এরই মধ্যে ধীরে ধীরে রাত নেমে আসে। ক্যারিবিয়ান সমুদ্রের তাপমাত্রাও হঠাৎ কমে যায়। জ্যাকের পরিবারের কাছে না আছে পর্যাপ্ত খাবার, না আছে পর্যাপ্ত পানি। আর মোবাইল ফোনও কোনো কাজে আসছে না, কারণ এই এলাকায় নেটওয়ার্কের কোনো অস্তিত্বই নেই। সময় যত গড়াতে থাকে, জ্যাকের স্ত্রীর ভয় আর রাগ দুটোই বাড়তে থাকে। জ্যাক অবশ্য বাইরে থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, স্ত্রীকে বোঝায়, সাহস দেয়, কিন্তু ভেতরে ভেতরে সেও আতঙ্কিত। সে শুধু একটা আশাই করতে থাকে, হয়তো কোনো মাছ ধরার নৌকা এই দ্বীপের পাশ দিয়ে যাবে এবং তাদের দেখতে পাবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি নিষ্ঠুর। এত বিশাল সমুদ্রের মধ্যে কোনো একটা নৌকা তাদের দেখতে পাবে, এটা প্রায় অসম্ভব। পরদিন সকালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। বোটের ইঞ্জিন তখনও ঠিক হয়নি। তার উপর তাদের ছোট্ট ছেলেটা পানিশূন্যতায় ভুগতে শুরু করে। মাত্র 2 ঘন্টার মধ্যেই তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। প্রথমে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, এরপর হৃদস্পন্দন বেড়ে যায়। একসময় ছেলেটা প্রায় অচেতন হয়ে পড়ে। ডাক্তার হওয়ার কারণে জ্যাক খুব ভালো করেই জানতো একটা ছোট্ট শিশুর জন্য ডিহাইড্রেশন কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রতিটা মিনিটের দেরি তার ছেলের জীবনকে আরো ঝুঁকির মধ্যে ফেলছিল। তখন জ্যাক বুঝতে পারে আর অপেক্ষা করলে সেটা সরাসরি মৃত্যুকে ডেকে আনার মতো হবে। তাই সে একটা ভয়ঙ্কর ঝুঁকি নেয়ার সিদ্ধান্ত নেয়। গাছের পাতা আর ডাল ব্যবহার করে সে বোটে একটা অস্থায়ী পাল তৈরি করে। এরপর স্ত্রী আর ছেলেকে বোটের ভেতর বসিয়ে নিজে বোটের পাশে ঝুলে পড়ে। তারপর হাত দিয়ে পানিতে সাঁতার কাটতে কাটতে বোটটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। তার লক্ষ্য ছিল কোনোভাবে একটা টুরিস্ট এলাকার কাছে পৌঁছানো, হয়তো সেখানে কেউ তাদের দেখতে পাবে এবং সাহায্য করবে। কিন্তু মানুষের শরীরেরও একটা সীমা আছে। দীর্ঘ সময় ধরে এভাবে পরিশ্রম করার পর জ্যাক পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে বোটের ভেতর পড়ে যায়। এক পর্যায়ে জ্যাক, তার স্ত্রী আর ছেলে তিনজনই অচেতন হয়ে পড়ে। আর ছোট্ট বোটটা এভাবেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে থাকে। কিছুক্ষণ পর জ্যাকের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখতে পায় তাদের বোট আর একটা নির্জন দ্বীপের কাছে এসে পৌঁছেছে। সূর্য তখন মাথার উপর প্রচন্ড তাপ ছড়াচ্ছে। কোনো মতে জ্যাক উঠে দাঁড়ায়। আর ঠিক তখনই সে দূরে একটা মাছ ধরার নৌকা দেখতে পায়। সে দ্রুত কিছু পাতা তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে নৌকার দিকে নাড়তে থাকে এবং চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এবার যেন ভাগ্য তাদের প্রতি একটু দয়া করে। নৌকায় থাকা 2 জেলে জ্যাক আর তার পরিবারকে দেখতে পায়। তারা দ্রুত কাছে এসে তাদের পানি দেয় এবং জ্যাকের স্ত্রী ও ছেলের অবস্থা জানতে চায়। জ্যাকের মনে তখন একটাই কথা, অবশেষে তারা বেঁচে গেল। কিন্তু জ্যাকের কোনো ধারণাই ছিল না আসল দুঃস্বপ্ন তো এখনো শুরুই হয়নি। জ্যাক তাড়াহুড়ো করে জেলেদের পুরো ঘটনা খুলে বলে এবং অনুরোধ করে যেন তারা দ্রুত তাদের শহরের হাসপাতালে নিয়ে যায়। শুরুতে জেলেদের একজন জ্যাকের কথা মেনে নেয়, কিন্তু ঠিক যখন সে জ্যাকের ছেলেকে তার সঙ্গীর হাতে তুলে দেয় এবং জ্যাকের স্ত্রীকে নৌকায় তোলার চেষ্টা করে, তখনই আচমকা সে একটা অদ্ভুত দাবি করে বসে।
সে বলে তারা জ্যাকের পরিবারকে অবশ্যই বাঁচাতে চায়, কিন্তু এর বিনিময়ে তাদের একটা মূল্য দিতে হবে। জ্যাক হতভম্ব হয়ে জিজ্ঞেস করে কত টাকা। জবাব আসে $10 লাখ। জ্যাকের কাছে তখন মাত্র $40,000 ছিল। সে জেলেদের কাছে কাকুতি মিনতি করতে থাকে, বারবার বোঝাতে থাকে তার ছেলের বয়স মাত্র 6 বছর, সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু তখন টাকার লোভ মানবিকতার চেয়েও বড় হয়ে যায়। একদিকে নিজের ছেলের জীবন, অন্যদিকে বিশাল অঙ্কের টাকা, এই দুয়ের মাঝে জ্যাক যেন একেবারে আটকে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জ্যাক রাজি হয়ে যায়। সে বলে প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে হলেও সে টাকা জোগাড় করার চেষ্টা করবে। জ্যাকের কথা শুনে ছোটখাটো গরনের জেলেটাও যেন রাজি হয়ে যায়। মনে হচ্ছিল এবার হয়তো সত্যিই তারা সাহায্য করবে। কিন্তু জ্যাকের মনোযোগ যখন মাত্র কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে যায়, ঠিক তখনই সেই জেলে হঠাৎ নৌকার একটা বৈঠা তুলে নেয়, আর কোনো সতর্কতা ছাড়াই সর্বশক্তি দিয়ে সেটা জ্যাকের মাথায় আঘাত করে বসে। জ্যাকের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। এরপর সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন জ্যাকের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে সেই জেলেদের নৌকার মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে চারপাশে তাকায়, কিন্তু তার স্ত্রী ও ছেলেকে দেখতে পায় না। ভয় পেয়ে জ্যাক জিজ্ঞাসা করে তার পরিবার কোথায়। জেলে ঠান্ডা গলায় জানায় জ্যাকের স্ত্রী আর ছেলে এখনো সেই নির্জন দ্বীপেই রয়েছে, আর সেই দ্বীপের সঠিক অবস্থান শুধু তার আর তার সঙ্গীর জানা। এরপর সে জ্যাককে স্পষ্টভাবে হুমকি দেয়, যদি জ্যাক তাকে $1 মিলিয়ন না দেয় অথবা পুলিশকে এই ঘটনা জানায়, তাহলে সে জীবনে আর কখনো তার পরিবারকে দেখতে পাবে না। জেলেটার সঙ্গী পুরো সময়টা চুপ করে থাকে। তার চোখে ভয় আর অপরাধবোধ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তারপরও সে জ্যাককে সাহায্য করার জন্য কিছুই করে না। মনে হচ্ছিল পুরো মুক্তিপণের ঘটনার সে শুধু একজন নীরব দর্শক। এখন জ্যাকের হাতে আর কোনো উপায় ছিল না। তাকে বাধ্য হয়ে চুপচাপ জেলেদের নৌকায় করে শহরের দিকে যেতে হয়। তীরে পৌঁছানোর পর জেলে তাকে একটা ফোন বুথে নিয়ে যায় এবং বন্ধুদের কাছ থেকে টাকা জোগাড় করতে বাধ্য করে। পরিবারের জীবন বাঁচানোর জন্য জ্যাক কাপা গলায় একের পর এক পরিচিত মানুষকে ফোন করতে থাকে। প্রথমে সে শুধু সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু পরিস্থিতি যত খারাপ হতে থাকে একসময় তাকে প্রায় ভিক্ষা করতে হয়। তবে সে কাউকেই পুরো টাকার অঙ্কটা বলে না, শুধু বলে যত দ্রুত সম্ভব যত টাকা পারে যেন পাঠিয়ে দেয়। সন্ধ্যার দিকে জেলে জ্যাককে ব্যাংকে নিয়ে যায়। জ্যাকের কাছে মোটে $1,90,000 আছে। $10 লাখ তুলনায় এটা অনেক কম, আর এই টাকাটাই ছিল জ্যাকের সারা জীবনের জমানো সম্পদ। তবুও জ্যাক বাধ্য হয়ে দরদাম করার চেষ্টা করে। কিছুক্ষণ চিন্তা করার পর জেলে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। জ্যাক সঙ্গে সঙ্গে ব্যাংকের কাউন্টারে গিয়ে তার পুরো $1,90,000 একটা অফশোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। টাকা পাওয়ার পর জেলেটি জ্যাককে বন্দরে নিয়ে যায়। তারপর তাকে একটা পুরনো ভাঙাচোরা নৌকা চালাতে বলে। জেলেটির দাবি ছিল জ্যাক যেন তাদের পেছনে পেছনে সেই দ্বীপে যায় এবং সেখান থেকে নিজের স্ত্রী আর ছেলেকে ফিরিয়ে আনে। জ্যাকের মনে তখনও সন্দেহ হচ্ছিল, কিন্তু পরিবারের কাছে ফিরে যাওয়ার আশায় সে শেষ পর্যন্ত নৌকায় উঠে পড়ে। আর ঠিক তখনই ঘটে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। জ্যাক কেবিনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা লক করে দেওয়া হয়। জেলেটি তার সঙ্গীকে ইশারা করে নৌকা চালিয়ে সামনে এগিয়ে যেতে বলে। এরপর জ্যাক পুরোপুরি বুঝে যায় এই লোকগুলো কোনোদিনই তাকে তার পরিবার পর্যন্ত ফিরিয়ে নিয়ে যাবে না। দ্বীপে নিয়ে যাওয়ার কথাটিও ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কিছুক্ষণ পর নৌকা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে যায়, তখন জেলেটার আসল উদ্দেশ্য আরও পরিষ্কার হয়ে যায়। সে ইচ্ছে করে নিজের নৌকার গতি কমিয়ে দেয় এবং জ্যাককে কাছে আসার ইশারা করে। মনে হচ্ছিল যেন তার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চায়। দুই নৌকা কাছাকাছি আসতেই জেলে হঠাৎ একটা ধারালো বর্শা তুলে নেয়। তারপর লাফ দিয়ে জ্যাকের নৌকায় উঠে পড়ে এবং তার উপর হামলা চালায়। সেই মুহূর্তে জ্যাক বুঝতে পারে লোকটা তাকে হত্যা করে চিরতরে পথের কাঁটা সরিয়ে দিতে চায়। জ্যাকের চিৎকার শুনে জেলেটির সহকর্মী তাকে সাহায্য করতে এগিয়ে আসতে চায়, কিন্তু জেলে বর্শা দেখিয়ে তাকে ভয় দেখায়। জেলেটা জানতো জ্যাক যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে সে পুলিশ এবং সরকারের কাছে সবকিছু বলে দিতে পারে, আর তখন তার নিজের পরিবারও বিপদের মধ্যে পড়ে যেতে পারে। এই ভয় থেকেই সে জ্যাককে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সে জ্যাকের নৌকার নিচে একটা ছিদ্র করে দেয়। তারপর এক মুহূর্ত নষ্ট না করে নিজের নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। ঠান্ডা সমুদ্রের পানি দ্রুত জ্যাকের নৌকার ভেতরে ঢুকতে শুরু করে। জ্যাক বুঝতে পারে সময় মতো বের হতে না পারলে এবার সত্যি তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তার স্ত্রী আর সন্তানের কথা মনে পড়তেই সে হাল ছেড়ে দিতে পারে না। সে কেবিনের ভেতরে মরিয়া হয়ে এমন কিছু খুঁজতে থাকে যেটা দিয়ে বাইরে বের হওয়ার পথ তৈরি করা যায়। অবশেষে তার চোখে পড়ে ইঞ্জিনের গিয়ারের হ্যান্ডেলের দিকে। সে সেটা খুলে নেয়। তারপর সর্বশক্তি দিয়ে কেবিনের কাছে আঘাত করতে থাকে, একবার দুবার বারবার, কিন্তু কাজ কিছুতেই ভাঙে না। তখন জ্যাক বুঝতে পারে জেলে আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে এসেছিল। এটা হয়তো তার প্রথম অপরাধও নয়। জ্যাকের শক্তি তখন প্রায় শেষ হয়ে আসছে। ঠিক শেষ মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসে।
যদি কাঁচ ভাঙা না যায় তাহলে কাঁচের চারপাশে কাঠের ফ্রেমটাই ভেঙে ফেলা যাক। সে মরিয়া হয়ে কাঠের ফ্রেমে আঘাত করতে থাকে। দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে সে কাচের একটা অংশ খুলে ফেলতে সক্ষম হয় আর কোনোভাবে সেই ফাঁক দিয়ে বেরিয়ে নিজের জীবন বাঁচায়। কিন্তু ততক্ষণে তার শরীরের প্রায় সমস্ত শক্তি শেষ। ঠিক তখনই আবার ভাগ্য জ্যাকের পাশে দাঁড়ায়। একটা ট্যুরিস্ট বোট সেখান দিয়ে যাচ্ছিল। তারা জ্যাককে দেখতে পায় এবং দ্রুত তাকে উদ্ধার করে। জীবন ফিরে পেয়ে তীরে পৌঁছানোর পর জ্যাক সঙ্গে সঙ্গে পুলিশের কাছে পুরো ঘটনা জানায়। অপহরণ, মুক্তিপণ দাবি, এমনকি তাকে হত্যার চেষ্টা সবকিছুই খুলে বলে। সে পুলিশের কাছে বলতে থাকে যেন দ্রুত তার স্ত্রী ও ছেলেকে খুঁজে বের করা হয়। কিন্তু পুলিশের উত্তর শুনে জ্যাক প্রায় ভেঙে পড়ে। তারা জানায় জ্যাক যে দ্বীপের কথা বলছে সেটা সম্ভবত এখান থেকে অন্তত 150 নটিক্যাল মাইল দূরে। আর সেই এলাকার আশেপাশে রয়েছে শত শত ছোট বড় দ্বীপ। সবগুলা দ্বীপে খোঁজ চালাতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। এই কথা শুনে জ্যাক বুঝতে পারে সরকারি ব্যবস্থার উপর বসে থাকলে তার পরিবার হয়তো আর বেঁচে থাকবে না। জ্যাক খুব ভালো করেই জানতো তার স্ত্রী আর ছেলে ইতিমধ্যে কয়েকদিন ধরে নির্জন দ্বীপে আটকে আছে। তাদের কাছে খাবার নেই, পানি নেই। এই অবস্থায় একটা সপ্তাহ বেঁচে থাকা প্রায় অসম্ভব। জ্যাক পুলিশের প্রধানকে বারবার অনুরোধ করতে থাকে যেন সেই জেলেটিকে দ্রুত গ্রেফতার করা হয়। তার বিশ্বাস ছিল ওই জেলেকে জিজ্ঞাসাবাদ করলেই তারা দ্বীপটির সঠিক অবস্থান জানাতে পারবে। কিন্তু পুলিশ প্রধান জ্যাকের গল্প বিশ্বাস করে না। বরং তার সন্দেহ হতে থাকে জ্যাক নিজেই ইচ্ছা করেই একটা ব্যক্তিগত নৌকা নিয়ে সমুদ্রের অনেক দূরে গিয়েছিল। তারপর একটা অচেনা অফশোর অ্যাকাউন্টে $1,90,000 ট্রান্সফার করেছে। পুলিশের ধারণা হয় জ্যাক হয়তো বিমার টাকা পাওয়ার লোভে নিজের পরিবারকে হত্যা করার পরিকল্পনা করেছে। আর জেলে, অপহরণ আর মুক্তিপণের পুরো গল্পটা হয়তো জ্যাক নিজেই বানিয়েছে। এই সন্দেহ যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তখন তারা সঙ্গে সঙ্গে জ্যাকের পরিবারের উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। এমনকি কেসটা অপহরণের বদলে মার্ডার ইনভেস্টিগেশন হিসেবে বিবেচনা করা শুরু হয়। পুলিশের অবিশ্বাস আর সিস্টেমের এই নিষ্ঠুর আচরণ জ্যাককে একটা বিষয় পরিষ্কার বুঝিয়ে দেয়। এখন এই আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে সে তার পরিবারকে আর কখনো খুঁজে পাবে না। রাগ, ভয় আর অসহায়ত্ব একসঙ্গে মিলে জ্যাককে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে ঠিক করে এবার নিজের পরিবারকে নিজেই উদ্ধার করবে। জ্যাক সমুদ্র বন্দরে পৌঁছে একের পর এক জেলেকে সেই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু সেখানে এত বেশি মানুষ ছিল যে শুধু একটা নাম আর চেহারার বর্ণনা দিয়ে কেউই তাকে শনাক্ত করতে পারছিল না। ঠিক তখনই জ্যাকের চোখে পড়ে একজন ড্রাইভারের হাতে থাকা পুরনো একটি ক্ষতের দিকে। ক্ষতটা দেখে তার হঠাৎ মনে পড়ে যায় সেই জেলের হাতেও একই ধরনের দাগ ছিল। জ্যাক ড্রাইভারকে জিজ্ঞেস করে এই ধরনের ক্ষত কিভাবে হয়। ড্রাইভার জানায় মাছ কাটার সময় এ ধরনের আঘাত পাওয়া খুবই স্বাভাবিক। তবে এই শহরে মাত্র একটা হাসপাতাল আছে যেখানে সাধারণত এ ধরনের ক্ষতের চিকিৎসা করা হয়। এই কথা শুনেই জ্যাক ড্রাইভারকে সেই হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে পৌঁছে জ্যাক একটা অজুহাত তৈরি করে। সে বলে তার পায়ের পুরনো ক্ষতটা ইনফেকশন হয়ে গেছে। এরপর সে ইমার্জেন্সিতে নিজের নাম লিখিয়ে নেয়। চিকিৎসার সময় জ্যাক ডাক্তারকে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলে। সে অনুরোধ করে কোনোভাবে যেন সেই জেলের পরিচয় বা ঠিকানা বের করে দেয়। ডাক্তার জ্যাকের অবস্থার কথা শুনে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। কিন্তু হাসপাতালের নিয়মের কারণে সে সরাসরি কোনো রোগীর ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকার করে। তবুও জ্যাকের অসহায় অবস্থা দেখে মানবিকতার খাতিরে ডাক্তার গোপনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। চিকিৎসা শেষ হওয়ার পর ডাক্তার ঘরের পর্দা টেনে দেয়। এরপর বাথরুমে যাওয়ার অজুহাত করে কিছুক্ষণের জন্য জ্যাককে একা রেখে যায়। জ্যাক সুযোগটা হাতছাড়া করে না। সে দ্রুত ডাক্তারের কম্পিউটার খুলে হাসপাতালের রোগীদের ফাইল খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর অবশেষে সেই নাম আর ঠিকানা খুঁজে পায় যেটার জন্য এতক্ষণ ধরে মরিয়া হয়েছিল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় জ্যাক পকেটে একটা ছোট্ট সার্জিক্যাল ছুরি লুকিয়ে নেয়। এটা ছিল তার একমাত্র অস্ত্র আর একই সঙ্গে তার পরিবারের জীবন বাঁচানোর শেষ ভরসাও। জেলের বাড়িটা শহরের একটা অত্যন্ত দরিদ্র আর অপরিকল্পিত এলাকায় ছিল। জ্যাক সেখানে পৌঁছানোর পর দেখতে পায় একজন নারী একটা অসুস্থ শিশুর যত্ন নিচ্ছে। জ্যাক তাকে সেই জেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে। নারী বারবার দাবি করতে থাকে সে নাকি ওই লোকটাকে চেনে না। কিন্তু ঘরের দেয়ালে ঝোলানো কিছু ছবি তার মিথ্যাটা প্রকাশ করে দেয়। ঠিক তখনই দরজা খোলার শব্দ শোনা যায়। ঘরের ভিতরে রয়েছে সেই জেলেটি যে কিছুক্ষণ আগেই জ্যাকের কাছ থেকে টাকা নিয়ে ফিরে এসেছে। জ্যাককে সামনে দেখে লোকটা একেবারে চমকে যায়। আর পরের মুহূর্তেই দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে যায়। জ্যাক শারীরিকভাবে দুর্বল ছিল, কিন্তু পরিবারের জন্য লড়াই করার সময় তার মধ্যে যেন অদ্ভুত একটা শক্তি চলে আসে। সে শেষ পর্যন্ত জেলেটাকে মাটিতে ফেলে চেপে ধরে। তারপর এতদিনের জমে থাকা রাগ তার উপর উজাড় করে দিতে থাকে। এ দৃশ্য দেখে জেলের স্ত্রী একটা মাছ শিকারের বন্দুক হাতে নিয়ে সেখানে চলে আসে। সে দুজনকে আলাদা করে দেয়। এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে জ্যাকের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ঠিক তখনই জেলের ছোট মেয়ে ঘরের ভেতরে চলে আসে। আতঙ্কের মধ্যে জ্যাক মেয়েটাকে ধরে ফেলে এবং তার গলার কাছে সার্জিক্যাল ছুরিটা ধরে। সে জেলেটিকে অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য করে, কিন্তু পরের মুহূর্তে সবকিছু যেন ভয়ঙ্করভাবে বদলে যায়। আতঙ্কের মধ্যে জেলের হাত থেকে ভুল করে ট্রিগারে চাপ পড়ে যায়, আর গুলিটা সরাসরি তার নিজের মেয়ের গায়ে লাগে। ছোট মেয়েটা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। নিজের মেয়েকে এভাবে পড়ে যেতে দেখে জেলেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে উন্মাদের মতো জ্যাকের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচানোর জন্য জ্যাকও আর কোনো উপায় না দেখে ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়। গলার গুরুত্বপূর্ণ শিরা কেটে যাওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যেই জেলেটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। ঘরের চারপাশে রক্ত আর চিৎকারের মধ্যে দাঁড়িয়ে জ্যাক কিছুক্ষণ একবারে স্তব্ধ হয়ে যায়। সে এখানে এসেছিল শুধু নিজের পরিবারকে বাঁচাতে, কিন্তু পরিস্থিতি তাকে আরো একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। এখন পুরো ঘটনার একমাত্র জীবিত সাক্ষী হিসেবে বেঁচেছিল সেই জেলেটির সঙ্গী। জ্যাক আর এক মুহূর্ত নষ্ট করে না। সে সরাসরি বন্দরের অফিসে গিয়ে সেই নৌকার নম্বর দেয় এবং সেটার অবস্থান জানতে চায়। কিন্তু তথ্য পাওয়ার পরপরই সে দেখতে পায় চারপাশে পুলিশ ছড়িয়ে পড়েছে। তারা জ্যাককেই গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছিল। জ্যাক সঙ্গে সঙ্গে একটা বাসে উঠে সেখান থেকে পালিয়ে যায়। আর ভাগ্যের অদ্ভুত খেলায় সেই বাসের মধ্যেই উপস্থিত ছিল জেলের সঙ্গী। বাস থেকে নামার পর লোকটি দৌড়ে পালাতে শুরু করে। জ্যাকও সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করে বলে সে যদি শুধু দ্বীপটার সঠিক অবস্থান বলে দেয় তাহলে জ্যাক তার কোনো ক্ষতি করবে না, এমনকি পুলিশকেও কিছু বলবে না। সে জ্যাকের চোখের দিকে তাকায়। সেখানে সে ভয় নয় বরং একজন অসহায় বাবার কষ্ট দেখতে পায়। তার নিজের কাজের জন্য তখন তার ভেতরেও অপরাধবোধ জেগে ওঠে। সে থেমে যায়। দ্বীপের অবস্থানটি জ্যাককে বলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। জ্যাক দৌড়ে তার কাছে যায়। তারপর পকেট থেকে একটা মানচিত্র বের করে কাপা গলায় জিজ্ঞেস করে দ্বীপটি কোথায়। প্রচন্ড যন্ত্রণার মধ্যেও সে কাপা হাতে মানচিত্রের ওপর একটা জায়গা দেখিয়ে দেয়। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্যাক দ্রুত একজন ড্রাইভারকে তাকে হসপিটালে নিয়ে যেতে বলে আর নিজে দৌড়ে সমুদ্রের দিকে চলে যায়। সেখানে কয়েকজন ছেলের কাছ থেকে জোর করে একটা স্পিডবোট নিয়ে নেয়। তারপর পুরো গতি বাড়িয়ে সমুদ্রের দিকে ছুটে যায়। এই ঘটনা সমুদ্রের পুলিশের নজরেও পড়ে যায়। তারা জ্যাককে থামানোর চেষ্টা করে, কিন্তু স্পিডবোটের প্রচন্ড গতির কারণে তারা তাকে ধরতে পারে না। ঘন্টার পর ঘন্টা সমুদ্র পাড়ি দেওয়ার পর অবশেষে জ্যাক সেই নির্জন দ্বীপে পৌঁছে যায়। সে বোট থেকে লাফ দিয়ে চিৎকার করতে থাকে। তার স্ত্রী আর ছেলের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। জ্যাকের বুকের ভেতর তখন ভয় আরো বাড়তে থাকে। ঠিক সেই হতাশার মুহূর্তে তার চোখে পড়ে বালির ওপর কিছু পায়ের ছাপ। জ্যাক সাথে সাথে পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। ছাপগুলো তাকে একটা বড় গাছের নিচে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সে দেখে তার স্ত্রী মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তার শ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। আর তার ছেলে মাটিতে পড়ে আছে, পুরো শরীর নীল হয়ে গেছে। তার কোনো শ্বাস নেই। কিন্তু এবারও জ্যাক হাল ছাড়ে না। কাঁদতে কাঁদতে সে নিজের সন্তানকে সিপিআর দিতে শুরু করে। ঘাম আর চোখের পানিতে তার পুরো শরীর ভিজে যায়। প্রতিটা সেকেন্ড যেন তার ছেলের জীবনের জন্য একটা প্রার্থনা হয়ে উঠছিল। আর ঠিক তখনই হঠাৎ শিশুটার শরীর কেঁপে ওঠে। সে কাঁপতে শুরু করে। তারপর ধীরে ধীরে আবার শ্বাস নিতে শুরু করে। ছেলেকে বেঁচে উঠতে দেখে জ্যাক আর নিজেকে সামলাতে পারে না। সে কাঁদতে থাকে। প্রথমে সে ছেলেটাকে বোটের কাছে নিয়ে যায়, তারপর আবার ফিরে আসে স্ত্রীকে নিয়ে যেতে। কিন্তু এতদিনের ক্লান্তি, শরীরের আঘাত, প্রচন্ড মানসিক চাপ সবকিছু মিলিয়ে তার শরীর আর সঙ্গ দিতে পারে না। তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। জ্যাক বালির ওপর পড়ে যায় আর সেখানেই অচেতন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। একটা রেস্কিউ টিম অবশেষে তাদের দেখতে পায়। এভাবেই শেষ হয় জ্যাকের ভয়ঙ্কর লড়াই। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।